আপনারা বিগত মাহফিলে দেখেছেন যে প্রায় 7 জন ছাত্র হিফজ শেষ করে পাগড়ি নিয়েছে। যেই ছাত্ররা পাগড়ি নিয়েছে এদের মধ্যে অধিকাংশই ছাত্র সেই ছোট থেকে নুরানি থেকে নিয়ে হিফজ পর্যন্ত আমি অধমের কাছে তারা পড়েছে। আমি তাদেরকে নুরানি থেকে নিয়ে হিফজ পর্যন্ত তাদেরকে শেষ করে পেরেছি। আল্লাহ তাআলার কাছে এটাই সবচেয়ে শুকরিয়া যে পরে গিয়ে যেন এই হাফেজ ছাত্রদের ওসিলায় আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবত এবং আজকে মহিলা শাখার প্রায় 6 জন ছাত্রী আগ্রা থেকে হিফজ বিভাগে পদার্পণ করবেন এবং প্রায় 12 জন ছাত্র আগ্রা বিভাগ থেকে হিফজ বিভাগে যাবে। এরপরে কায়দা থেকে প্রায় 50-এর উপরে ছাত্র এবং ছাত্রী আমরা সবক নেবে। তো এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতাটা ধরে রেখেছি শুধুমাত্র আপনাদের কষ্টের পরিশ্রমের টাকাটা যাতে ব্যথা না যায়। আপনারা যে উদ্দেশ্যে মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে দিয়েছেন জেনারেল শিক্ষার পাশাপাশি তাদেরকে কোরআন শিক্ষাটাও আমরা গুরুত্ব সহকারে পড়াই। আর সবচেয়ে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ধারাবাহিকতাটা, আমাদের অনেকের এই অভ্যাসটা আছে যে প্রতিষ্ঠান চেঞ্জ করা। তো প্রতিষ্ঠানটা যখন চেঞ্জ হবে তখন আপনার ছেলে মেয়েদের পড়ালেখার অনেক কমতি হয়। আপনারা এই জিনিসটা মাহফিলে অনেকে দেখেছেন যে আমাদের অত্র প্রতিষ্ঠানে যদি কোন শিক্ষক ধারাবাহিকতার সাথে 3 বছর সুনামের সাথে শিক্ষকতা করে, 4র্থ বর্ষে গিয়ে তাকে মাদ্রাসার পক্ষ থেকে অমরাহক উপহার দেওয়া হবে। এত বড় উদ্যোগ কেন নিয়েছি সেটার পিছনে একমাত্র উদ্দেশ্য হইল যে একটা শিক্ষকের ধারাবাহিকতা। কারণ আপনারা জানেন এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, যে শিক্ষকগুলো থাকে হয়তো আমি যাদেরকে যে বেতনটা দেওয়া হয় অন্য জায়গায় এর থেকে বেশি পাইলে তারা চলে যাবে। গেলে কি হবে যে একটা শিক্ষক যখন চেঞ্জ হয় তখন একটা ছাত্র উস্তাদের ভাষা বুঝছে, ওনার শিক্ষকতার মন মানসিকতা বুঝছে, অনেক একটা সময় চলে যায়। এই সময় নষ্ট যাতে না হয় সে দিকে লক্ষ্য রেখে আমি উস্তাদদেরকে এই উপহারটা দিয়েছি। দেখেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের যে শিক্ষা সচিব হিসাবে আছেন হাফেজ সাহেব জওয়ান নাইমুল হক, তাকে আমরা উমরাহক উপহার দিয়েছি। 25 সালের মধ্যে উমরাতে যাবেন এবং আগামী বছর আরো 2 থেকে 3 জন শিক্ষক আছে, তাদেরও সিরিয়ালে ভাবে আসতেছে। কারণ আপনারা জানেন অত্র প্রতিষ্ঠানের বয়সী মাত্র 3 বছর 16 দিন। তো আপনাদের অনেকের উৎসাহ পরামর্শ, আমাদের আশেপাশে অনেক মুরব্বী আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের কাছ থেকে আমি পরামর্শ নিই, তারাও আমাকে পরামর্শ দেয়, আমি সাদরে গ্রহণ করি। সব কিছুর মনে হল যে আপনাদের ছেলে মেয়েদের যেন ভালো একটা সুশিক্ষায় শিক্ষিত করে আপনাদেরকে উপহার দিতে পারি। একটা প্রতিষ্ঠান তখনই উন্নত হবে লেখাপড়া যখন আপনি আপনার দিক থেকে প্রতিষ্ঠানের কানুনের দিকে, নিয়ম কানুনের দিকে শ্রদ্ধাশীল হবেন এবং প্রতিষ্ঠানওয়ালারা ছাত্রছাত্রীদের দিকে যখন শ্রদ্ধাশীল হবে, দায়িত্বশীল হবে, তখন 2 প্রচেষ্টার সমন্বয়ে একটা ছাত্রছাত্রী যতই দুর্বল হোক না কেন, হয়তো 6 মাসের জায়গায় 8 মাস, 8 মাসের জায়গায় 10 মাস, একদিন না একদিন সে সফলতা পাবে। আমাদের প্রতিষ্ঠানে এমন ছাত্র আছে যে একই সাথে নুরানিতে ভর্তি হয়েছে প্লে ক্লাসে, কিন্তু তার সাথে অনেক ছাত্র বিভাগে চলে গেছে, কেউ 2 পারা 3 পারা 5 পারা মুখস্থ করেছে, অথচ একই ক্লাসের ছাত্র সে নাজারা পড়তেছে অথবা আমপারা পড়তেছে। এটা কেন? একটা ক্লাসে যদি 30 জন ছাত্রছাত্রী থাকে সেখানে ওস্তাদ অবশ্যই সবাইকে সমান নজরে দেখেন। এরপরেও যাদের মেধা দুর্বল
তাদের পিছনে আলাদা মেহনত করা হয়, আলাদা সময় দেওয়া হয়, কিন্তু তারপরেও যখন উন্নতি হতে পারে না, এটা হলো আল্লাহ তাআলার দান। অনেকে এটা নিয়ে ভাবে যান যে একই সাথে ভর্তি করাইলাম, ওই ছেলে আমার নিতেছে, আমার ছেলে এখন কায়দায় আছে। তো ভাই, একটা ওস্তাদকে তখনই আমি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবো, একটা অভিভাবককে তখনই আমি ওস্তাদকে জবাবদিহিতা করতে পারবো যখন নাকি দেখবো যে একটা ক্লাসে 30 জনের মধ্যে 15 জন ছাত্র উন্নতি হয়েছে, 15 জন ছাত্র উন্নতি হয় নাই, তাহলে বুঝতে হবে এখানে ওস্তাদের কমতি আছে। যখন দেখা যাবে 30 জনের মধ্যে 25 জনের উন্নতি হয়েছে কিন্তু 5 জন তাদের সাথে উঠতে পারে নাই, তখন বুঝতে হবে যে ক্লাসে অবশ্যই পরিশ্রম হয়েছে, দায়িত্ব পালন করা হয়েছে, তারা মেধার কারণে উঠতে পারে নাই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, মন খারাপ করবেন না, রাগ হবেন না যে আমার ছেলে এখনো পিছিয়ে পড়ে আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু। আপনাকে আশ্বাস দিচ্ছি, অবশ্যই আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার চোখের সামনে যেমন দেখেছেন পাগড়ি নিয়েছে, অনেকে পুরস্কার নেবে, আমার ছেলে পাইল না, এটা নিয়ে নিজে ছোট হওয়া যাবে না, সমালোচনা করা যাবে না। ওস্তাদের কাছে যেতে হবে, বলতে হবে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছিল, কিন্তু এখন কেন সে ফার্স্ট থেকে 5ম নম্বরে আসছে, কোথায় তার কমতি? এটা ওস্তাদের সাথে, প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে পরামর্শ করবেন, ওনারা আপনাকে বলবে যে তার এই সাইডে কমতি আছে। কিন্তু এটা নিয়ে যদি আমি রাগ হই, কেন উঠলো না, কেন পারলো না? আপনারা কি জানেন, একটা ছাত্র যে প্লে ক্লাসে পড়ে, তার বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল, এর পাশাপাশি তাকে আরো 5টা বিষয় শিক্ষা দেওয়া হয়। সেটা কি? কায়দা, অর্থাৎ আরবি বিষয়। এরপরে হাদিস, 40টা হাদিস মুখস্থ করতে হয়। এরপরে মাসনুন দোয়া। মাসনুন দোয়া কি? যে খাবার শুরু থেকে নিয়ে, সালাম থেকে নিয়ে, একবারে টয়লেট বাথরুম যাওয়া পর্যন্ত, নতুন কাপড় পরিধান থেকে নিয়ে সব কিছু তাকে শেখানো হয়, এটাকে মাসনুন দোয়া বলা হয়। এরপরে শেখানো হয় তাকে আদিয়ায়ে সালাত, অর্থাৎ নামাজের নিয়ম কানুন, দরুদ শরীফ, আত্তাহিয়াতু, এসব শিক্ষা দেওয়া হয়। এরপরে কালিমা শিক্ষা দেওয়া হয়, 4টা কালিমা। তারপরে শিক্ষা দেওয়া হয় মাসআলা, অর্থাৎ বসার আদব থেকে নিয়ে। আপনারা হয়তো মনে করবেন বসার আদব, এটা আবার শিক্ষা দেওয়ার কি আছে? হ্যাঁ, আমরা এভাবে শিক্ষা দিই যে বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু উঠিয়া খাবার সময়, 1 হাঁটু উঠিয়া লেখার সময়, 2 হাঁটু ফালাইয়া নামাজের সময়। খাবার হাতকে ডান হাত বলা হয়, অপর হাতকে বাম হাত বলা হয়, উপর দিকে মাথার দিকে উপর দিক বলা হয়, পায়ের দিকে নিচ দিক বলা হয়। এই শিক্ষাটা আমরা দিই কেন? ও ডান বাম বোঝে না। আর যখন একটা ছেলে ডান বাম শিখলো, তখন তাকে বলা হয় ক্লাসের ভিতরে যে তোমার সিলেটের ডান সাইড থেকে লিখো। যখন সে শিখলো যে ডান সাইড, হাতের ডান দিকে ডান দিক বলা হয়, আমাকে ডান দিক থেকে লিখতে হবে। যখন বাম দিক থেকে লিখতে বলা হয়, তখন সে শিখলো যে হাতের বাম সাইড থেকে লিখতে হয়। যখন বলা হবে যে মাথার দিকে উপর দিক বলা হয়, তাহলে সিলেটের উপর দিকে উপর দিক বলা হয়, উপর দিক থেকে নিচের দিকে আসো। তাহলে একটা ছেলেকে কত সূক্ষ্মভাবে শিক্ষা দেওয়া হয়। এজন্য আমরা যারা প্লে, নার্সারি 1, 2, 3 পর্যন্ত যে ছাত্রগুলা পড়ে, আপনারা একটু ভেবে দেখবেন যে ছোট বাচ্চা, তাকে প্রায় 9টা বিষয় শিক্ষা দেওয়া হয়। সব বিষয়ে তাকে সময় দিতে হয়। আপনি যদি বলেন বাংলা হাতে লেখা খারাপ, বাংলা পারে না, রিডিং করতে পারে না, ইংলিশ পড়তে পারতেছে না, অঙ্ক পারতেছে না, সবটাই পাবে, একটু ধৈর্য ধরতে হবে। এরপরে আমরা প্রত্যেকটা মিটিং একটা বিষয় বলে থাকি যে উপস্থিতি। একটা স্টুডেন্ট যতই মেধাবী হোক না কেন, যদি সে অনুপস্থিত থাকে, সে পর্যায়ক্রমে তার রেজাল্টটা খারাপ হবে। আর একটা স্টুডেন্ট যত দুর্বলই হোক না কেন, প্রতিদিন তার উপস্থিতিটা যদি থাকে, তাহলে এক সময় সে উন্নতি হবেই। অনেক গার্জিয়ান বলে যে হুজুর, আমার বাচ্চা অন্য জায়গায় ছিল, সেখানে তেমন ভালো ফলাফল পাই নাই, আপনার এখানে আসার পরে ফলাফল পাইছি। আমি তাকে জিজ্ঞাসা করি সেখানে কি কোন ছিল, অনেকেই বলে যে অমুক মাদ্রাসায় তেমন ভালো করে পড়ায় না। আমি মনে করি অন্য কোনো প্রতিষ্ঠানে, কেউ কোনো প্রতিষ্ঠানে ছাত্রর দিকে কোন চেষ্টা করে না, সবাই চায় একটা ছেলে ভালো হোক।
কিন্তু কিছু দায়িত্বের অভাব হয়তো তারা উপস্থিতিতে রাখতে পারে না, বা আপনারাও কেয়ার করেন না। আপনারা কি জানেন যে আজকে 16 ডিসেম্বর ছুটির দিন, তারপরে অনেকে আসে নাই, বলা হয়েছে আসে নাই, তারপরে ওস্তাদরা আমার ফোন দিয়েছে। এখানে অনেক গার্জেন আছেন, যেহেতু গার্জেনের কথা হচ্ছে যে আপনাদের সন্তানরা যখন মাদ্রাসায় আসে না, সকালে 8টায় আসার কথা, কিন্তু আপনার ফোন দিলেন, আপনার মোবাইলে ব্যালেন্স নেই। মাদ্রাসা থেকে আপনার ছেলের খোঁজখবর, আপনার মেয়ের খোঁজখবর নেওয়ার জন্য ফোন দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে, আপনার ছেলেকে পাঠালেন না কেন। এরকম ফোন পেয়েছেন মাদ্রাসার পক্ষ থেকে কারা কারা, একটু মেহরবানি করে হাতটা উঠিয়ে দেখাবেন। মহিলা অভিভাবিকা এবং পুরুষ অভিভাবকদের পক্ষ থেকে সবাই একটু কষ্ট করে হাতটা উঠান, আমি দেখি যে ওস্তাদরা আসলে দায়িত্বটা পালন করে কিনা। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা খবর পান তো প্রতিষ্ঠান থেকে, কারণ এটা কেন এমন ঘটনা অমর আছে। আপনার ছেলেকে মাটিয়ে দিয়েছেন যে মাদ্রাসায় যাও, আপনার সময় আপনার দৌড়ে অফিসে চলে গিয়েছেন, কিন্তু আপনার ছেলে মাদ্রাসায় না ঢুকে চলে গেছে অন্য সাইডে, কিন্তু আপনার অফিসে নিশ্চিত আমার ছেলে মাদ্রাসায় আছে, ভালো করতেছে, আছে। কিন্তু আমরাও যখন ফোন না দিই তখন আপনিও জানলেন না, কিন্তু যখন আমাদের 7:45 হাজিরা হয়, 8টা বাজে আপনাদের কাছে ফোন যায় যে আপনার ছেলে কেন আসলো না, তখন আপনি যখন বলেন ওকে পাঠিয়ে দিয়েছি, যায় নাই, তখন কিন্তু উভয় পক্ষে জানাজানি হয়, ছেলেটা আমাদের সাথে ঢোকে নেই। এই পরীক্ষার চতুর্থ দিন একটা ছাত্র পরীক্ষা শুরু উপস্থিত নাই, ফোন দিলাম, বলতে হুজুর আমি দাওয়ানের হাতে দিয়ে আসছি, আপনাদের যে সিকিউরিটি ছিল সিকিউরিটির হাতে দিয়ে আসছি। পরে আমি সিকিউরিটিকে বললাম যে হ্যাঁ আমার হাতে দিয়েছে, তাহলে ও কোথায়, বলছে যে রাস্তায় ওখানে আমি দাঁড়িয়ে থাকি, আমাকে দিয়েছে। আমি ওরা বলছি যাও, কিন্তু একটু ভিতরে ঢুকে আর একটা বিল্ডিংয়ের ভিতরে একটা গেট আছে অপোজিটে, সেটি গেটে ঢুকে চলে গেছে উপরে না গিয়ে। এটা ক্যামেরা কিছু ফুটেজে পরে দেখলাম সেও দিকে চলে গেছে। পরে ওনাকে বললাম, উনি এসে পরে খুঁজে নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা নিরাপত্তা, যেহেতু আপনারা অফিসে যান সারাদিন, আমাদের দায়িত্ব রেখে যান, আমরা চেষ্টা করি যে তাদের দায়িত্বটা পালন করা, নিরাপত্তা। এরপরে লেখাপড়া শিক্ষা, এরপরে যারা আবাসিক থাকে আমাদের ছাত্র আছে, নামাজের মধ্যে পেশাব করে দেয়, ভূমি করে দিচ্ছে ক্লাস করতে করতে। আপনাদের সকালে অফিসে চলে যান, দূর করে একটা বাচ্চারা খাওয়াই দেয়, দূর করে একটা বাচ্চায় সারাদিন 10টা পর্যন্ত থাকে, 12টা পর্যন্ত থাকে, কিন্তু সকালে থাকে পেটে আপনার ভয়ে আপনি ফোন দেন, হুজুর খায় না, আমি ফোন দিয়ে ধরি সব খেয়ে ফেলে ভয় আসার পর তো ভূমি করে দেয়। এটা পরিষ্কার করে আমাদের যে উস্তাদরা আছেন। এরপরেও আমাদের শুধু বলে গেলাম, এরপর আপনাদের অভিযোগ আছে যে আমাদের ছেলেদের শাস্তির যে বিষয়টা আছে, বর্তমান অনলাইন যুগ, আপনারা ফেসবুকে দেখেন, ভিডিওতে দেখেন যে ছাত্রদেরকে মারতে মারতে একবারে অস্থির অবস্থা, পলাই যায়, বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো অত্র প্রতিষ্ঠানের সিসি ফুটেজ সহ সিকিউরিটির ব্যবস্থা শুরু থেকে আছে। যখন কোনো অভিভাবক আমাদের এই বিষয়গুলো বলে, আমরা আরও এই দায়িত্ব দিকটা আমরা লক্ষ্য রাখি। যাই হোক, এখন নামাজের সময় হয়েছে। নামাজের পরে আমাদের যে কাঙ্ক্ষিত মেহমান যিনি আসবেন, উনি সবক দিবেন এবং পুরস্কারটা দিয়ে দিব। আমরা মাত্র আসর থেকে মাগরিবের সময় 45 মিনিটের মধ্যে আমরা ক্রেস এবং সবক যারা হেড নিবে, যারা আম্পায়ার নেবে, এদেরকে দিয়ে দিব। আপনারা কেউ উঠবেন না, যখন নামাজের বিরতি দেওয়া হবে, যারা নামাজ পড়তে যাবে তারা তো যাবে, যারা নামাজ পড়তে যাবেন না অবশ্যই বলবো, আপনারা যেমন এখন সুন্দর একটা শৃঙ্খলতার সাথে বসে রয়েছেন, এই যে আয়োজনটা, এটা একটা মাহফিলের মতো হয়েছে না কেন? যে মাদ্রাসার মধ্যে আমাদের এরকম ক্যাম্পাসের ভিতরে প্রশস্ত কোনো জায়গা নেই যে আপনাদেরকে সাথে বসবো। অনেক সময় যখন মিটিং হয় আপনাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, কিন্তু তৃপ্তি পান না, সমস্যা হয়। এই জন্যই এই আয়োজনটা করা হয়েছে, যাতে আপনাদের ছেলেরা যারা কোরআন নেবে
সবক নেবে, এর উপর আর সম্মান কোনো কিছুই হতে পারে না। তাদের সম্মানের জন্য এতটুকু আমি করেছি যাতে ওদেরকে স্টেজে উঠায় একটা ইচ্ছা দিতে পারি। যারা পরিশ্রম করে এই ক্রেস্ট অর্জন করেছে তাদেরকে যাতে দিতে পারি। আমি মুরব্বী যিনি আছেন আমাদের মাহফিলের, উনি একাধিকবার সভাপতি এবং উদ্বোধক হিসাবে ছিলেন, এবং আমাদের এপাশে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আতাউর রহমান এবং জনাব মোহাম্মদ হারুন রশিদ ভাই সহ আরো মুরব্বী যারা আছে সবার কাছে আমি ডেকে যখন মাহফিল করি, এই যে আয়োজনটা করব, আমি আগে পরামর্শ নিয়েছি মুরব্বীদের কাছ থেকে। ওনাদের বলেছি কোথায় হবে, ওই জায়গাতে আমরা করি, ওখানে মাটি। পরে আমি বিকল্প ওনারা জায়গা দিয়েছে, আমি এখানে ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে এই যে আমাদের দিনের খাতিরে যে সময়টা দেন, আল্লাহ তাআলা যেন এটাও ওনাদের জন্য নাজাতের একটা মাধ্যম করে দিন। তো